হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জসকোট, ঢাকা। আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইনের আজকে 4র্থতম ক্লাস। আজকে আমরা আদেশ সংক্রান্ত বিষয় পড়ব। তো আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব খুব ছোট করে আলোচনা করব এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমত আমরা চলে যাব হচ্ছে আমাদের 1 নম্বর আদেশ। আমাদের মোট আদেশ আছে 51টি। প্রথম তফসিলে 51টি আদেশ আছে। তো প্রথম যে আদেশটা আমরা পড়ব সেটা হচ্ছে 1 নম্বর আদেশ। এই আদেশটার নাম হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ। তাহলে আমরা দেখলাম আমাদের 1 নম্বর যে আদেশ, এই আদেশটার নাম হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ। এই আদেশটাতে অনেকগুলো বিধি থাকলো, আমরা 8 নম্বর বিধিটা দেখব। 8 নম্বর বিধিতে বলা আছে যে আপনার রিপ্রেজেন্টেটিভ সুটের কথা বলা আছে, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার কথা বলা আছে। তাই বিধি নম্বর 8-এ বলা আছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার কথাটা বলা আছে। তো ইউনুস ভাই, ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আদেশ রিলেটেড কিছু বিষয়। তো 8 নম্বর বিধিটা আমরা দেখব যে 8 নম্বর বিধিতে কি বিষয় আলোচনা করেছে, যেটা আমরা পড়লাম। এর সাথে আমরা দেখব হচ্ছে 8 নম্বর বিধিটা আপনার 2017 সালে আসছিল। 2017 সালে আসছিল যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা উল্লেখ আছে কত নম্বর আদেশ, কত নম্বর বিধিতে। তো আমরা যেটা দেখতেছিলাম, এরপরে আমরা 10 নম্বর বিধিটা দেখব, যে 9 নম্বরটাও দেখতে পারি, মিস জয়েন্ট আর নন জয়েন্টের সম্পর্কে আদেশ নম্বর 9 এই বিধি নম্বর 9 বলা আছে 1 নম্বর আদেশে। 10 নম্বরটা আমরা একটু দেখব। 10 নম্বরটা হচ্ছে ভুল বাদীর নাম কর্তন দেওয়া যায়, সংযোজন করা যায়, এই সংক্রান্ত বিধিটা বলা আছে বিধি নম্বর 10-এ। তো এই কয়টা আমরা পড়ব, এখানে 8, 9, 10 পর্যন্ত পড়লে আমাদের আপাতত চলবে। এরপর আমরা চলে যাব হচ্ছে আদেশ নম্বর 2। আদেশ নম্বর 2-এ আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে মোকদ্দমা গঠন বিষয়ে আলোচনা করা আছে, মোকদ্দমার গঠন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা আছে। তো এখানে একটা বিধিই পড়ব, সেটা হচ্ছে বিধি নাম্বার 1। একটা বিধিই পড়ব, বিধি নাম্বার 1। সেখানে বলা হয়েছে মোকদ্দমা এমনভাবে গঠন করতে হবে যেন এই নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো মোকদ্দমা না হয়। তো এখানে অনেকগুলো বিধি থাকলেও আমরা শুধু একটা বিধি আপাতত মনে রাখবো। 3 নম্বর আদেশে চলে যাব। 3 নম্বর আদেশ। 3 নম্বর আদেশে যে জিনিসটা বলা আছে, আদেশটার নাম হচ্ছে স্বীকৃত প্রতিনিধি এবং উকিল বৃন্দ বা উকিলদের কথা বলা আছে, অ্যাডভোকেট বা প্লিন্ডারের কথা বলা আছে। তো এখানে আমরা 2টা ধারা পড়তে পারি। একটা হচ্ছে রিকগনাইজ এজেন্ট সম্পর্কে বিধি নাম্বার 2-এ বলা আছে, আর প্লিডার নিয়োগ অর্থাৎ অ্যাডভোকেট নিয়োগ, উকিল নিয়োগে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে বিধি নাম্বার 4-এ। উকিল নিয়োগের যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে বিধি নাম্বার 4-এ। ঠিক আছে, আমরা এই 2টা ধারায় বিধি এখান থেকেই পড়ে নেব। এরপরে চলে যাব আদেশ নাম্বার 4-এ। আদেশ নাম্বার 4-এর সাথে আমরা যে বিষয়টা দেখব সেটা বলা আছে মোকদ্দমা দায়ের করা যায় কিভাবে, সেই বিষয়টা আলোচনা করা হচ্ছে আদেশ নাম্বার 4-এ। বিধি নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেখানে বলা আছে মোকদ্দমা দায়ের করা যায় আর্জির মাধ্যমে। যে আমরা ধারা নাম্বার 26-এ পড়ছি, 26-এর সাথে এটার একটা মিল আছে। তো এটা আমরা আচ্ছা, আরেকটা প্রশ্ন কালকে আমাদের সুমন ভাই বলছিল যে কখন আমরা টাকা পে করব, যে আরজি পেশ করার সময় নির্ধারিত কোর্ট ফি পরিশোধ করতে হবে। মোকদ্দমার যে কোর্ট ফি যখন আরজি পেশ করব তখনই পরিশোধ করতে হবে। এরপরে যে বিষয়টা হলো, আমরা 5 নম্বরে চলে গেলাম, আদেশ নাম্বার। যদি আমরা বিধি নাম্বার 2 পড়ি, 4-এর 2টা পড়লেও পড়া যায়। সেখানে বলা আছে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা একটা রেজিস্টার লিপিবদ্ধ করা হয়, রেজিস্টার লিপিবদ্ধ করা হবে, এটা বলা আছে 2 বিধিতে। 5 নম্বর আদেশে যাই। 5 নম্বর আদেশে যেটা বলা আছে সমন রিলেটেড, যে সমন কিভাবে পাঠাতে হবে, কার কাছে পাঠাতে হবে, কতদিনের মধ্যে পাঠাতে হবে, এই বিষয়ে আলোচনা করা আছে। তো এখান থেকে বিধি নাম্বার 1
জি বজলু ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, বিধি নাম্বার 1 যে বিষয়টা আলোচনা করা আছে, সেখানে বলা আছে যখন আমরা মোকদ্দমা দায়ের করব, দায়ের করার পর 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে। 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা বিধি নাম্বার 1-এ বলা আছে। এটা আমরা এখান থেকে দেখে নিব। এর সাথে আরও অনেক কিছু বিধিবিধান আছে, আমরা সব বিধিবিধান আপাতত পড়ব না। তো আমরা এখানে একটা বিধি পড়ব, বিধি নাম্বার 20। বিধি নাম্বার 20 নম্বরটা পড়ব। বিকল্প সমন জারির কথা বলা আছে বিধি নাম্বার 20-এ, এই শব্দটা আমরা পড়ব। দেখেন, আরেকটা আছে আপনার 17 নম্বর। 17 নম্বরও সাথে অনেক সময় আপনার 20-এর একটু কনফ্লিক্টেড হয়ে যায়, যে 20টা হচ্ছে কিন্তু বিকল্প সমন জারি, সাবস্টিটিউট সার্ভিস, আর 17টা কিন্তু অন্য জিনিস। তো দেখেন, 17 আর 20 যদি আমরা একটু দেখি, একটু দেখলে বুঝতে পারবো। 20টা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি আত্মগোপন করছে, আত্মগোপন করে থাকে, অথবা অন্য কোনোভাবেই জারি করা না গেলে তখন কি করা হয়, যে তার গৃহে বা প্রকাশ্য স্থানে এই সমনটা লটকিয়ে দেওয়া হয়। এটাকেই আমরা বলি বিকল্প সমন জারি। আর 17 নম্বরে যে জিনিসটা বলা হচ্ছে, নিতে অস্বীকার করবে। 17 নম্বরটা হচ্ছে নিতে অস্বীকার করবে, আর বিবাদীকে খুঁজে না পাওয়া গেলে তখন সেটা লটকিয়ে বা টাঙ্গিয়ে জারি করা হয়। এটাই একটু পার্থক্যটা দেখে নিয়েন 17 এবং 20-এ। তো আমরা যদি মনে করব 20টা হচ্ছে আপনার বিকল্প সমন জারির পদ্ধতি আলোচনা করা আছে, সেখান থেকে এটুকুই আপাতত পড়ব। এরপরে চলে যাব আদেশ নাম্বার 6। আদেশ নাম্বার 6 দেখেন, এখানে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা দেখব, যে প্লিডিং সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে, আর প্লিডিং এর মানে কি। দেখেন, আপনারা আদেশের 6-এর একেবারে উপরে লেখা আছে প্লিডিংস, এস শব্দটা জয়েন করা আছে। প্লিডিংস, এস শব্দটা জয়েন করা আছে। প্লিডিংস শব্দের অর্থ হচ্ছে আরজি ও জবাব একসঙ্গে। আর প্লিডিং যদি হয় এস না থাকে, তাহলে আরজি অথবা জবাব। তো দেখেন, প্লিডিংস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আরজি জবাব। এর সংজ্ঞা দেওয়া আছে বিধি নাম্বার, এর সংজ্ঞা দেওয়া আছে বিধি নাম্বার 1-এ, 6-এর বিধি নাম্বার 1-এ সংজ্ঞা দেওয়া আছে। তো এটা প্রশ্ন আসছিল 2013 সালে, প্রশ্নটা আসছিল, এটা আমরা পড়তে পারি। আর প্লিডিংয়ের মধ্যে কি কি উপাদান থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করা আছে বিধি নাম্বার 2-এ। বিধি নাম্বার 2-এ আলোচনা করা আছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, তো এটার আমরা জাস্ট উপাদানগুলো মনে রাখবো যে কোথায় আছে, 2-এ আছে বিধি নাম্বার। আর ভিতরে অনেক কিছু বিষয়ের মধ্যে হচ্ছে প্লিডিংটা কীভাবে সংক্ষিপ্ত হতে হবে, তো স্পেসিফিকভাবে তারিখ, টাকার পরিমাণ সব কিছু উল্লেখ থাকতে হবে, এই বিষয়ে আলোচনা করা আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে 14 নম্বর, 14, 15, 16, 17, 14, 15, 16, 17, 18, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়বো আমরা। 14 নম্বরে দেখেন, যে আরজি জবাবে সই করবে কে, সিগনেচার করবে কে, এই বিষয়টা বলা আছে। আরজি জবাবে সই করবে কে, আরজি জবাবে সই করবে বাদী এবং তার অ্যাডভোকেট, বিবাদী এবং তার অ্যাডভোকেট। অর্থাৎ আরজিতে সই করতে হচ্ছে দুইজন মানে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ, যাকে আমরা বলতেছি বাদী, আর হচ্ছে তার অ্যাডভোকেট। ঠিক উল্টাটাও রিটেন স্টেটমেন্টের কথাও আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রেও বিবাদী এবং তার অ্যাডভোকেট প্লিডিংয়ে সই করবে। এরপরে চলে যাব আমরা 15 নম্বর। 15 নম্বরে যেটা বলা আছে, ভেরিফিকেশনের কথা বলা আছে। ভেরিফিকেশনের বাংলা হচ্ছে সত্যপাঠ। এই সত্যপাঠ, যেটা ভেরিফিকেশন অফ প্লিডিং বলা হয়, এখানে এই সত্যপাঠ কে দেবে,
এই সত্যপাঠটা কে দিবে, এই বিষয়টা একটা দেখেন। এই সত্যটা পাঠটা দিবে যে ব্যক্তি এই ঘটনা সম্পর্কে পরিচিত বা পক্ষদের যে কোনো একজন, অনেকগুলো তো মানুষ থাকতে পারে, অনেকগুলো পক্ষ থাকতে পারে, যে কোনো একজনও দিতে পারে, অথবা যে এই ঘটনার সাথে বেশি পরিচিত বা পরিচিতি যেটা। আর একটা হচ্ছে আমরা প্লিডিংস মানে আরজি জবাব বলছি, বারবার যেটা বলতেছি যে প্লিডিংস মানে আরবি জবাব, আরজি জবাব। আরজি জবাবের যে কোনো পক্ষ দিতে পারে, জবাবের যে কোনো পক্ষ দিতে পারে, অথবা পক্ষদের মধ্যে যে কোনো একজন দিতে পারে, অথবা ঘটনাবলীর সাথে যিনি বেশি পরিচিত তিনি, এটা ঘটনা সম্পর্কে যিনি অবগত তিনি দিতে পারে। ওকে, ঠিক আছে ইমরান। তো এই বিষয়টাই ছিল আমাদের 15 নম্বরের ধারা, এই বিধির বিষয়। 15 নম্বর বিধিটা 2013 সালে আসছে, এটা আমরা ভালো করে পড়ে নেব। এরপর 16 নম্বর বিধিটা দেখেন, আরজির জবাব কর্তন, যেটা স্ট্যাকিং আউট অফ প্লিডিং। স্ট্যাকিং আউট প্লিডিং, প্লিডিংয়ের যদি কোনো অপ্রয়োজনীয় থাকে বা কুৎসক বিষয় থাকে বা কোনো ক্ষতিগ্রস্ত বা বিভ্রান্তিকর হওয়ার সম্ভাবনা এমন সৃষ্টি করে, ন্যায়বিচারে বাধা সৃষ্টি করে, এগুলো কি করা যায়, কর্তন করা যায়। এই প্রশ্নটা 2020 সালে আসছে যে আপনার আদালত কোন ক্ষেত্রে প্লিডিংয়ের অপ্রয়োজনীয় অংশ কর্তন করতে পারে, আদেশ দিতে পারে, এই প্রশ্নটা আসছিল। এটা আমরা দেখব। 17 নম্বর বিধিটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, প্লিডিং অ্যামেন্ডমেন্ট। প্লিডিং যে কোনো সময় অ্যামেন্ডমেন্ট করা যায়। প্লিডিং মানে আমরা জানি আরজি এবং জবাব, আরজিও যে কোনো সময় জবাব, আরজিও যে কোনো সময় সংশোধন করা যাবে, জবাবও করা যাবে। তো আমরা সাধারণত দেখি পরীক্ষায় যে শব্দটা আসে, আরজি কখন সংশোধন করা যায়, আরজি কখন সংশোধন করা যায়। ওকে, তো আমরা জানলাম যে আরজি যে কোনো সময় সংশোধন করা যাবে, মামলা রায় দেওয়ার পূর্বে যে কোনো সময় সংশোধন করা যায়, এটুকু মনে রাখলেই হবে। আর যেটা বলতেছিলাম যে আরজি প্লিডিংস শব্দটা কি সেটা আমাদের ভালো ধারণা থাকতে হবে। প্লিডিংস মানে আরজি এবং জবাব, দুটা কি বোঝায়। এখন দেখেন এই সংশোধনের একটা সময় দেওয়া থাকে, কত দিনের মধ্যে। যদি আদালত নির্ধারিত কোনো সময় না প্রদান করে তাহলে 14 দিনের মধ্যে সংশোধন করতে হবে বিধি নম্বর 18 অনুযায়ী। আর যদি নির্ধারিত সময় দিয়ে দেয় সেই সময়ের মধ্যেই সংশোধন করে নিতে হবে। এই ছিল আমাদের 6 নম্বরের 6 নং আদেশের বিষয়। আমরা এখন 7 নম্বর আদেশে চলে যাব। 7 নম্বর আদেশে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেগুলো হচ্ছে আরজি সংক্রান্ত বিষয়। 7 নম্বর আদেশে যে বিষয়গুলো আলোচনা করা আছে সেগুলো আরজি সংক্রান্ত বিষয়, অর্থাৎ 7 নম্বর হচ্ছে আরজির সংক্রান্ত যাবিত বিষয়, ডিটেলস আকারে লেখা আছে। ওকে, প্রথমে দেখব যে আরজির সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে। আরজির সংজ্ঞাটা আমরা ধরে নেব একে দেওয়া আছে, বিধি 1-এ বলা আছে। আরজির সংজ্ঞাটা বিধি 1-এ আছে। এখানে আরজি দেখতে কীরকম, অর্থাৎ আরজির মধ্যে কি কি বিষয়গুলো ইনক্লুডেড সেসব বিষয়গুলো বিধি 1-এ উল্লেখ আছে। তো 2012 সালে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, বিধি নম্বর 1 থেকে প্রশ্নটা আসছিল যে নিম্নের কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মোকদ্দমার মূল্য দেখানো হয়। আরজির মোকদ্দমার যে মূল্য যেটা দেখানো হয়, কেন দেখানো হয়, সেখানে অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছিল যে আদালতের এখতিয়ার নির্ধারণ করার জন্য। আমরা কোন আদালতে মামলা করব, যদি আমরা ভ্যালুটা না বাইর করতে পারি তাহলে তো আমাদের হবে না। এজন্য আদালতের এখতিয়ার নির্ধারণ করার জন্য আমরা এটা মামলাটার ভ্যালুটা নির্ধারণ করে থাকি। এটা একটা বিষয়, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা আমরা পড়ব। এরপরে যে ভেরি ইম্পর্টেন্ট, খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আদেশ নাম্বার 7 বিধি নাম্বার 10, রিটার্ন অফ প্লেইন্ট, আরজি ফেরত। আরজি ফেরত দিতে পারে আদালত যদি আমরা প্রপার কোর্টে না যদি মামলা করি, তাহলে যে কোনো সময় মামলার চলাকালীন যে কোনো সময় যে কোনো স্টেজে গিয়ে আরজিটা ফেরত দিয়ে দিতে পারে। আরজি ফেরতের এটা একটা আদেশ। সাধারণত আদেশে এগেনস্টে আপিল করা যায় না, তো কিছু কিছু আদেশে এগেনস্টে আপিল করা যায়।
তো এই আদেশটার এগেনস্টে আপিল করা যাবে। রিটার্ন অফ প্লেইন্ট অর্থাৎ আরজি ফেরত, এই আদেশটার এগেনস্টে আপিল করা যাবে। এই বিষয়ে আলোচনা করা আছে আদেশ নাম্বার 43A-কে। তো এরপরে চলে যাব হচ্ছে আমরা 11 নম্বর। এরপর আমরা চলে যাচ্ছি 11 নম্বরে। 11 নম্বরে যে বিষয়টা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট অর্থাৎ আরজি নাকচ, আরজি প্রত্যাখ্যান করা। তো আরজি প্রত্যাখ্যান করা হয় সাধারণত 4টি কারণে। 4টি কারণে আরজি প্রত্যাখ্যান হয়। সেই 4টি কারণ অলরেডি আমরা সবাই জানি। একটা হচ্ছে মামলার যে কারণ উল্লেখ না থাকে, দাবিকৃত প্রতিকারের মূল্য যদি কম দেখানো হয়, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার যদি ব্যবহার করি, আর যদি আইন দ্বারা বাড়িত হয়, তাহলে আমাদের আরজি খারিজ হতে পারে। তবে 2 নম্বর এবং 3 নম্বর যে পয়েন্টের কথা বললাম, এক দাবিকৃত প্রতিকার মূল্য কম দেখানো আর অপর্যাপ্ত স্ট্যাম্প, এই শব্দটার কথা বলা আছে। এই দুইটার ক্ষেত্রে, এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আদালত নির্দিষ্ট সময় দিয়ে দেবে। এই সময়ের মধ্যে আমরা সংশোধন যদি করে দেই তাহলে আরজিটা খারিজ হবে না, প্রত্যাখ্যান হবে না, রিজেক্ট হবে না, নাকচ হবে না। সেই দিনটা হচ্ছে 21 দিনের মধ্যে। আর 1 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টের কারণে কোনো সময় দেবে না, সঙ্গে সঙ্গে সেটা খারিজ হয়ে যাবে। তো আরজি প্রত্যাখ্যান যদি হয়, রিজেক্ট যদি হয়, এই প্রত্যাখ্যানের এগেনস্ট আমরা আপিল করতে পারবো। এর আদেশটা একটা ডিক্রি সমতুল্য, তো এটার এগেনস্টে আমরা আপিল করতে পারবো। এই ছিল আমাদের আদেশ নাম্বার 11 বিষয়। এরপরে আদেশ নাম্বার আমরা 13-তে যাব। আদেশ নাম্বার 13-তে বলা আছে যদি আমাদের আরজিটা প্রত্যাখ্যান হয়, নতুন করে মামলার কোনো বাধা হবে না যদি সেক্ষেত্রে তামাদি থাকে। যদি তামাদি থাকে সেক্ষেত্রে নতুন করে কোনো বাধা হবে না। এরপর আমরা আদেশ নাম্বার 8-এ যাব। আদেশ নাম্বার 8, সেখানে বলা আছে রিটেন স্টেটমেন্টের বিষয়ে আলোচনা করা আছে। রিটেন স্টেটমেন্ট, তো লিখিত জবাব। প্রথমে দেখব যে 1 নম্বর বিধি, সেখানে টাইম লিমিট করে দেওয়া আছে যে 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে আরজি পাওয়ার পরে। ইলিয়াস ভাই, আপনি যে প্রশ্নটা করছেন যে সহকারী জজ কোন ডিগ্রি প্রদান করলে রিভিশন কোথায় করব, আমরা গতকাল বলছিলাম যত ধরনের ডিগ্রি আছে সব রিভিশন হাইকোর্টে যাবে। যত ধরনের ডিগ্রি আছে সব ডিগ্রি হাইকোর্ট, অন্য কোথাও রিভিশন হবে না। ইমরান রুদ্বির চৌধুরী বলছে জেলা জাজ, না জেলা জাজে হবে না। ওকে, তো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে 30 দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। যদি না দিতে পারি তাহলে পরবর্তীতে আমরা আরো 10 দিন সময় নিতে পারি, অর্থাৎ 60 দিনের মধ্যে আমরা লিখিত জবাব দিব। যদি লিখিত জবাব দিতে ব্যর্থ হয়ে যায় তাহলে মামলা কিন্তু একতরফা হয়ে যাবে, সেটা বিধি নাম্বার 1-তে বলা আছে। লিখিত জবাব যদি না দিতে পারি সেক্ষেত্রে আমার মামলা একতরফা হয়ে যাবে। দেওয়ানি কার্যবিধির 80 নম্বর ধারা অনুযায়ী লিখিত জবাব দেওয়ার 3 মাসের বিধান আছে। যদি সরকারের এগেনস্টে যদি মামলা করতে চাই, যদি নোটিশ প্রদান না করি, তাহলে 3 মাস লিখিত জবাব দেওয়ার সময় দেবে আদালত। এটা একটা বিষয় ছিল। এরপর আমরা সরাসরি চলে যাব 6 নম্বর বিধিতে। 6 নম্বর বিধির বিষয়টা দেখেন। এখানে বলা হয় সেট অফ, একটা শব্দ আছে সমন্বয়, পারস্পরিক দায় পরিশোধের সমন্বয়ের একটা কথা আছে।
হ্যাঁ, নোটিশ প্রদান করলে 2 মাস, ইমরান উদ্ভিদ চৌধুরী 80 নম্বর ধারা অনুযায়ী। আর নোটিশ প্রদান না করলে 3 মাস সময় পাবে। তো আমরা যে বিষয়টার কথা বলতেছিলাম, হ্যাঁ ইউনিস ভাই আপনি পারফেক্ট অ্যান্সার দিয়েছেন, এগেইনস্ট গভর্নমেন্ট ইফ নট নোটিসড। ওকে, ধন্যবাদ। তো আমরা যারা বার কাউন্সিল পরীক্ষা দিব তারা কমেন্টে মাঝে মাঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা সকলেই মিলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 6 নম্বর বিধিতে চলে যাই, যেটা বলছিলাম যে স্যাড অফের কথা, পারস্পরিক দায় সদের কথা। অর্থ রিলেটেড মামলার ক্ষেত্রে স্যাড অফ বিষয়টা আসে। স্যাড অফ বিষয়টার ক্ষেত্রে আমরা দেখব কি জিনিস। বাদী বিবাদীর কাছে টাকা পায়, আবার বিবাদী ও বাদীর কাছে টাকা পায়, দুজনের কাছে টাকা পাচ্ছে। এক্ষেত্রে যখন বাদী বিবাদী অপেক্ষা বেশি টাকা পাবে, যখন বাদী বিবাদী অপেক্ষা বেশি টাকা পাবে তখন সেটাকে আমরা স্যাড অফ বলি। আর যদি এর উল্টাটা হয়ে যায় তখন কাউন্টার ক্লেইম। ওকে, আমরা এটুকুই স্যাড অফ পড়বো, আর স্যাড অফ সম্পর্কে আমাদের পড়ার দরকার নেই। সাক্ষ্য আইনের 58 নম্বর ধারাতে অনেক কিছু বিষয় আলোচনা করা আছে। 3টা বিষয় সেই অ্যাডমিটেড ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা আছে। অ্যাডমিটেড ফ্যাক্ট, ওকে। তো আমরা সামনের দিকে আর না যাই, আমাদের 9 নম্বর আদেশটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমরা ভালো করে কাউকে শুরুতেই পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। তো আমরা আজকের লাইভটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো করে পড়াশোনা করেন, আর যেটা বারবারই আমি বলি, রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, পূর্বের পড়াটা একটু ধরবো, কিন্তু আজকেও ধরবো না, কালকেও ধরবো না, পরশু দিনও ধরবো না, শনিবার পর্যন্ত আমি ধরতেছি না, শনিবার পরে ধরবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আজকের লাইভটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন, আর আপনাদের বারবার যেটা আমি আবারও বলতেছি, পূর্বের পড়া রিভিশন দিয়েন। রিভিশন না দিলে সব কিছু উল্টা হয়ে যাবে, পরবর্তীতে লাস্টে আফসোস করতে হবে আমাদের। না, আমি প্রশ্ন ধরবো রবিবার থেকে প্রশ্ন ধরবো। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতেছি। বারবার যেটা বলি, পরে আফসোস করে কিন্তু কিছুই হবে না, পরে আফসোস করে শুধু কষ্ট পাবো। তো এই জন্য আমি বারবার বলতেছি আপনাদের, যেটা আমরা রিভিশন দিতে থাকেন। আর যেহেতু সময় 1 মাস আছে, আমরা সবাই কর্মজীবী কম বেশি, তো আপনারা একটু সময় বাইর করে পড়েন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।